জয় হিন্দ। দেখো আজকে আমরা হিট অ্যান্ড টেম্পারেচারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আরআরবিতে এসেছিল, ঠিক আছে, সেগুলো সলভ করব। আরআরবিতে যেগুলো এসেছিলো সেগুলো সলভ করব। তো 2-3টা ক্লাস হবে যেখানে আমরা প্রথমে ওয়ান লাইনারগুলো সলভ করব, তারপরে আমরা একটা দিন ক্লাস নেব যেখানে হচ্ছে টোটাল যত নিউমেরিক্যাল কোশ্চেন আছে হিট অ্যান্ড টেম্পারেচারের, সেই নিউমেরিক্যাল কোশ্চেনগুলো সলভ করব। তো এটা কি হবে, আমাদের এএলপি সিবিটি 2 এর জন্য এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। বেশি তো চ্যাপ্টার নেই, 7টা চ্যাপ্টার আছে ফিজিক্সের, তার মধ্যে এই চ্যাপ্টারটা আছে। আর গত বছর এখান থেকে প্রায় 40টা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, মানে এক একটা শিফটে প্রায় ধরো নাও 10টা থেকে 12টা কোশ্চেন জিজ্ঞেস করেছিল, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন আমাদেরকে কি বলেছে, প্রথম প্রশ্ন আমাদেরকে বলেছে 95 ডিগ্রি ফারেনহাইটকে আমাকে সেন্টিগ্রেডে পরিবর্তন করতে হবে। তো আমরা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে যদি পরিবর্তন করি, একটা ফর্মুলা আমরা প্রত্যেকেই জানি যে C/5 সমান সমান F-32/9। এটা আমরা প্রত্যেকেই জানি। এখানে আমার যেহেতু সি বার করতে হবে, সিকে অ্যাজ ইট ইজ রেখে দেবো বাই 5 সমান সমান এফ এর মান আমার কত দিয়ে দিচ্ছে 95 মাইনাস 32/9, তাই তো। এবার দেখো 95 থেকে যদি আমরা 32 বাদ দিই তো কত হবে এখানে 63/9, মানে 9/7, মানে এই টোটালটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 7 সমান সমান C/5। তো সি এর মান কত আসবে, সি সমান সমান 5-7 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন নাম্বার সি, ঠিক আছে। দেখো কী করলাম, প্রশ্ন আমাকে জিজ্ঞেসে যে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে পরিবর্তন করতে হবে। তো ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে পরিবর্তন করার ফর্মুলা কি, C/5 সমান সমান F/32, F-32/9। এবার তোমরা যেরকম ভ্যালু দিয়েছে, যে ফারেনহাইটের মান আমাকে দিয়ে দিয়েছে 95, 95 থেকে 32 বাদ দিয়ে কত হলো 63, 9 ডিগ্রি ভাগ করলাম 7 এলো। তো এই টোটালটার ভ্যালু আমি পেয়ে গেলাম 7 পেয়ে গেলাম। এবার সি এর মান বার করছে, সি এর মান বার করতে গেলে কী হবে, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে। তো সি সমান সমান কত 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে 372 সেন্টিগ্রেড কেলভিন স্কেলে কত। দেখো এটা তো এইভাবে বের করা যায়, C/5 সমান সমান K মাইনাস 273/5। তো আমরা এই 5 কেটে দিলাম, তো কী এলো সি সমান সমান K মাইনাস 273। তার মানে যদি আমাকে সি বার করতে হয় তো 273টা কি এদিকে চলে আসবে। তো এর মানে এটা দাঁড়ালো যে সি থেকে মানে সেন্টিগ্রেড থেকে যদি আমাদের কেলভিনে মানে করতে হয় তাপমাত্রাকে, তাহলে কী করতে হবে প্লাস 273 করতে হবে, ঠিক আছে। আর যদি কেলভিন বের করতে হয়, যদি উল্টো করতে হয় কেলভিন থেকে আমাকে সেন্টিগ্রেড বার করতে হয়, তাহলে কী করতে হয় মাইনাস 273 করতে হবে। এই দুটো জিনিস তোমরা মনে রাখো, তাহলে তোমরা এই ফর্মুলা থেকে বেঁচে যাবে। আর এটা সেন্টিগ্রেড থেকে কেলভিন বার করার জন্যই হবে। তুমি যদি ভাবো যে তুমি ফারেনহাইটেও এই 273 যোগ করবো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখো আমরা যদি এই হিসাবে করি, মানে প্লাস মাইনাস 273 হিসাবে করি, তাহলে কি হবে, কি বলেছে 372 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমাকে কেলভিনে বের করতে হয়। কেলভিনে বের করতে হয় কী বললাম প্লাস 273 করতে হয়। তো এর সাথে 273 প্লাস করে দাও, কত 3-2 5, 7-7 14, 4 হাতে থাকলে 1, 3-2 5 1 6, 645 কেলভিন, ঠিক আছে। আর তাছাড়াও 3-2 5, দেখো 5 এই একটাতেই আছে অপশান। নেক্সট কোশ্চেন বলছে মানব শরীরের সাধারণ তাপমাত্রা কত। দেখো মানব শরীরের সাধারণ তাপমাত্রা যদি সেলসিয়াসে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি কেলভিনে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 312 ডিগ্রি কেলভিন, আর যদি ফারেনহাইটে জিজ্ঞেস করে তাহলে হচ্ছে 98.6 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে। এবার প্রশ্ন কি দিয়েছে, আমাকে দিয়েছে 98.6 ডিগ্রি সেলসিয়াস না 37 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটা হবে না।
98.6 ডিগ্রি ফারেনহাইট, 98.6 ডিগ্রি ফারেনহাইট, তার মানে কি এটা হয়ে যাবে। দেখো এই মানব শরীরের তাপমাত্রা দিয়ে দু তিনটে প্রশ্ন তোমরা জেনে নাও। দেখো মানব শরীরের তাপমাত্রা যেই থার্মোমিটার দিয়ে মাপা হয় তাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। ঠিক আছে, পরীক্ষায় জিজ্ঞেস করে যে মানব শরীরের তাপমাত্রা কোন থার্মোমিটার দিয়ে মাপা হয়, ক্লিনিক্যাল থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, থার্মোমিটার। ঠিক আছে, ক্লিনিক্যাল থার্মোমিটার খোঁজ করেছিল ফারেনহাইট নামক বিজ্ঞানী। কি করেছিল? ফারেনহাইট নামক বিজ্ঞানী। ফারেনহাইট নামক বিজ্ঞানী এটা খোঁজ করল, রেঞ্জ খুব কম রেখেছিল। রেঞ্জ কত রেখেছিল? 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটাকে তোমরা যদি মানে ফারেনহাইটে পরিণত করো তাহলে হবে 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আর মানব শরীরের তাপমাত্রা কত হয়? 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি তোমরা ফারেনহাইটে বের করো তো 98.6 ডিগ্রি ফারেনহাইট। ক্লিনিক্যাল থার্মোমিটারকে জ্বর মাপক থার্মোমিটারও বলে, মনে রাখবা, জ্বর মাপক থার্মোমিটারও বলা হয়। ঠিক আছে, জিজ্ঞেস করে যে ক্লিনিক্যাল থার্মোমিটারে একটা জায়গায় লাল চিহ্ন দেওয়া থাকে, একটা জায়গায় কী থাকে? লাল চিহ্ন দেওয়া থাকে। তো যেই তাপমাত্রায় লাল চিহ্নটা দেওয়া থাকে সেটার মান কত? সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তো কি বললাম? মানব শরীরের তাপমাত্রা ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে মাপা হয়। ক্লিনিক্যাল থার্মোমিটারের খোঁজ করেছিল ফারেনহাইট। ফারেনহাইট এই মানে থার্মোমিটার রেঞ্জ অনেক কম রেখেছিল। কত রেখেছিল? 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি এটাকে আমরা ফারেনহাইটে পরিবর্তন করি তাহলে কত হয়? 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, তারপর জানলাম যে ক্লিনিক্যাল থার্মোমিটারে একটা লাল চিহ্ন বানানো থাকে। সেই লাল চিহ্নটা বানানো থাকে কোথায়? 37 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 98.6 ডিগ্রি ফারেনহাইটে লাল চিহ্ন বানানো থাকে। ক্লিনিক্যাল থার্মোমিটারকে আমরা জানলাম এটাকে জ্বর মাপক থার্মোমিটারও বলা হয়। ঠিক আছে, তো চলো এটা হয়ে গেল। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান? দেখো 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি? এটাকে মিনিমাম ভ্যালু। আমি তোমাকে বলেছিলাম মিনিমাম ভ্যালু যদি হয়, একটা হয় ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, মিনিমাম ভ্যালু সেলসিয়াসের কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ম্যাক্সিমাম কত হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ফারেনহাইট জিজ্ঞেস করে, ফারেনহাইটে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট আর ম্যাক্সিমাম হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। যদি কেলভিনে জিজ্ঞেস করে, কেলভিনের হচ্ছে 273 কেলভিন, ম্যাক্সিমাম হচ্ছে 373 কেলভিন। তবে প্রশ্ন কি করে? প্রশ্ন করেছে 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কত ডিগ্রি ফারেনহাইট। তো এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস কি মিনিমাম ভ্যালু? তার মানে কি ফারেনহাইটেরও আমাকে মিনিমাম ভ্যালু বার করতে হবে। আর ফারেনহাইটের মিনিমাম ভ্যালু কত আছে? 32 ডিগ্রি ফারেনহাইট, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এখানে তোমরা ম্যাক্সিমাম যদি জিজ্ঞাসা করতো, এখানে যদি জিজ্ঞেস করতো যে 100 ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি ফারেনহাইটের সমান, তো 100 ডিগ্রি সেলসিয়াস আমাকে ফারেনহাইটে বের করতে গেলে কত হতো? 212 ডিগ্রি ফারেনহাইট। চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে? নক্ষত্রগুলিতে প্লাজমা অবস্থা তৈরি হওয়ার কারণ কি? উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, নিম্নচাপ না নিম্ন তাপমাত্রা? সঠিক অ্যান্সার হচ্ছে উচ্চ তাপমাত্রা। দেখো প্লাজমা কি? প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা, তাই তো, পদার্থের চতুর্থ অবস্থা। প্লাজমা অবস্থার তাপমাত্রা কত থাকে? 20,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে। নিম্ন তাপমাত্রা যদি আমাদেরকে বলে তাহলে কি হবে? ক্রায়োজনিক, ক্রায়োজনিক, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কি? উচ্চ তাপমাত্রা। চলো নেক্সট কোশ্চেন। বলছে -273 তাপমাত্রা হলো, দেখো সেন্টিগ্রেড আছে, কেলভিনে বের করতে। সেন্টিগ্রেড থেকে কেলভিনে যদি পরিবর্তন করতে হয় কি হয়? +273 করতে হয়। তো -273 সাথে যদি -273
প্লাস 273 করি তাহলে কি হবে 0 কেলভিন, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন, বলছে কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। দেখো জলের ঘনত্ব সর্বাধিক হয় 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ঠিক আছে। কিন্তু যেহেতু আমাকে কেলভিনে দিয়েছে, তো কেলভিনে করতে কি হলে সেন্টিগ্রেড থেকে যদি আমাকে কেলভিনে করতে হয় প্লাস 273 করতে হয়, তো এর সাথে যদি প্লাস 273 করি তাহলে কত হবে 277 ডিগ্রি ফারেনহাইট, সরি কেলভিন। অপশন নাম্বার কি, অপশন নাম্বার সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, বলছে 12 ডিগ্রি সেলসিয়াসে জলের ভৌত অবস্থা কি। দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 100 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি প্লাস। দেখো 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি কি হয়, এই সময় জল কি অবস্থায় থাকে, তরল অবস্থায়। 100 ডিগ্রির উপরে কি হয়ে যায়, বাষ্প হয়ে যায়। আর 0 ডিগ্রির আগে কি হয়, সেখানে বরফ থাকে, বরফ অবস্থায় থাকে মানে কি, এটা কি কঠিন অবস্থায় থাকে, এটা কি অবস্থায় থাকে, কঠিন অবস্থায় থাকে। তো কি বলেছে 12 ডিগ্রি সেলসিয়াস জলের ভৌত অবস্থা কি, 0 থেকে 100-র মধ্যেই না 12 আসে, তো 12 ডিগ্রি অবস্থায় কি থাকছে, তরল অবস্থা। যদি 0 ডিগ্রি বলতো, 0 ডিগ্রি বললে কি হতো, দেখো 0 ডিগ্রি বললে কি হতো, কঠিন মানে সলিড প্লাস লিকুইড দুটোই হতো। 100 ডিগ্রিতে কি হয়, 100 ডিগ্রিতে কি হয়, লিকুইড প্লাস ভেপার মানে দুটোই হয়, ঠিক আছে। চলো নেক্সট, পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়। দেখো একটা হয় পরম তাপ, পরম তাপ, পরম তাপ আমরা কাকে বলবো, যখন কোনো তাপমাত্রাকে কেলভিনে ব্যক্ত করা হয় সেটিকে আমরা পরম তাপ বলবো। পরম শূন্য তাপ কি হবে তাহলে, পরম শূন্য তাপ, পরম শূন্য তাপ কি হবে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো, ঠিক আছে। পরম শূন্য তাপমাত্রায় কি হয়, এটা হচ্ছে সবচেয়ে নিম্নতম তাপমাত্রা এই সংসারে, মানে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে নিম্ন তাপমাত্রা, ঠিক আছে। এই সময় কি হয়, এটাতে কি হয় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। পরম শূন্য তাপে কি হয়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তার ফলে কি হয়, গ্যাস কি হয় কঠিনের রূপ নিয়ে নেয়, কঠিন হয়ে যায়, কঠিনের রূপ নিয়ে নেয়, ঠিক আছে। তো কি বললাম, পরম তাপ কাকে বলে, কোনো তাপমাত্রাকে যদি আমরা কেলভিনে ব্যক্ত করি সেটাকে আমরা পরম তাপমাত্রা বলবো। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে, সবচেয়ে নিম্ন যে তাপমাত্রা সেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। এটাতে কি হয় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এবং গ্যাস কি হয়, গ্যাস হয়ে যায়, কঠিনের রূপ নিয়ে নেয়, ঠিক আছে। এটার তাপমাত্রা কত হয় 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো। এবার প্রশ্ন চলে আসো, বলছে পরম শূন্য তাপমাত্রা বলতে আমরা কি বুঝি। দেখো এটা 2016-তে এসছে, 2021-এও এসছে। দেখো কি বলে, শূন্যের চেয়ে 273 ডিগ্রি সেন্টিগ্রেড কম, হ্যাঁ, কারণ এটাকে -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, ঠিক আছে। আর একটা হয় যদি কোনো সিস্টেমের আণবিক বেগ শূন্য হয়ে যায় তাকেও আমরা পরম শূন্য তাপমাত্রা কি বলবো, কি বলবো, সিস্টেমের আণবিক বেগ শূন্য হলে, আণবিক শূন্য হলেও সেটাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, ক্রায়োজেনিক বলতে কি বোঝায়, একটু আগে বললাম কি নিম্ন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা কত মানে 0 ডিগ্রি থেকে 123 ডিগ্রি অবধি এটা মাপতে পারে। যদি বলে ক্রায়োজেনিকের ব্যবহার কোথায় প্রয়োগ করা হয়,
এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। অক্সিজেন সিলিন্ডারে ক্রায়োজেনিকের ব্যবহার করা হয়, ঠিক আছে। যদি আরও জিজ্ঞেস করে আর কোথায় ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে রকেট। রকেটে হচ্ছে ক্রায়োজেনিক ব্যবহার করা হয়। রকেটে যে ইঞ্জিন থাকে সেটাকে আমরা ক্রায়োজেনিক ইঞ্জিন বলি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে কেলভিন স্কেলে ঘরের তাপমাত্রার পরিমাপ কি হয়? দেখো ঘরের তাপমাত্রা কি হয়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি থাকে। যখন 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে আমরা আমরা রুম টেম্পারেচার বলি। তো এটা তো সেন্টিগ্রেড, এটাকে যদি আমরা কেলভিনে ব্যক্ত করি তাহলে কি হবে? সেন্টিগ্রেড থেকে যদি কেলভিনে হয় তাহলে কি +273, মানে যদি +273 আমরা করি, দুটোতেই +273 যদি করি, এটা কত হয়? 5 3 8 9 298 ফারেন কেলভিন থেকে 300, এটাকে আমরা রুম টেম্পারেচার বলবো। তো অপশানে কি আছে দেখো, 298 কেলভিন। যদি 299 কেলভিন থাকতো সেটাকেও আমরা নিতাম। যদি 298 কেলভিন থাকতো তাহলে মানে যদি 299 কেলভিন থাকতো তাহলে 298 কেলভিন থাকতো না, তখন দিত কি 297। এটা হয়তো ভুল, তোমরা যদি ভেবে নাও এটাও ঠিক হয়ে যাবে তাহলে তোমরা একদম 1 নম্বর সুন্দরভাবে রেলওয়ে বোর্ডকে দিয়ে আসবে, যে নাও নিয়ে যাও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। দেখো সেন্টিগ্রেড হলো তাপমাত্রার একক, ঠিক আছে। সেটির নামকরণ কে করেছে? সেন্টিগ্রেড, সেলসিয়াস, আর কি? এটা তো যে কেউ পড়ে দেবে। কত তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই রকম হয়? এটা মনেই রেখে দাও, -40 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ তোমরা যদি বের করতে যাও কি না, অনেক হয়ে যাবে, মানে বের করতে কেন, এটা তো মানে একটা বের করা একটা মানে ভ্যালু একটা, ঠিক আছে। -40 ডিগ্রি, নাহলে তোমরা যদি বের করো কীভাবে বার করবে? C/5 = F -32/9, তোমরা এভাবে বের করে দেখবা, -40 ডিগ্রি আসবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে আমরা পরম শূন্য তাপমাত্রা পাই সিস্টেমের আণবিক ভরবেগ শূন্য হলে না, যদি বেগ শূন্য হতো তাহলে পেতাম। সমুদ্রপৃষ্ঠে না। -273 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ। পরম শূন্য তাপমাত্রা কি 0 কেলভিন বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, আর না হলে কি সিস্টেমের আণবিক বেগ শূন্য। যখন বেগ শূন্য থাকবে তখন আমরা পরম শূন্য তাপমাত্রাটা পাবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। তাপমাত্রা পরম শূন্য মানটা কি রিপিট কোশ্চেন নাকি? 14/12/2014, 14/12/2017, আচ্ছা 2017 না 2019। -273 কেলভিন নয়, সেন্টিগ্রেড। শূন্য অবস্থান না, পৃথিবীর কেন্দ্রে না, সিস্টেমে আণবিক বেগ শূন্য হয়। অপশন নাম্বার ডি। চলো নেক্সট। একটা অ্যালকোহলের স্ফুটনাঙ্ক 78 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিন স্কেলে তাপমাত্রা সেলসিয়াস থেকে যদি কেলভিনে ব্যক্ত করা হয় তাহলে কি +273। তাহলে 78-এর সাথে যদি আমরা +273 করি, 8 3 11, 1 হাতে থাকলো 1, 7 7 14, 15, 5 হাতে থাকলো 1, 2 1 3, 351, অপশন নাম্বার ডি। 273 কেলভিনের মানে কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কেলভিন থেকে সেন্টিগ্রেডে করলে কি হয়? -273 +273 আছে, কেটে গেল কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক কি? সেলসিয়াস কি, যদি আমরা মিনিমামটাকে ধরি, মিনিমাম এটা হচ্ছে ম্যাক্সিমাম। সেলসিয়াসের কত? 0 ডিগ্রি, আর ম্যাক্সিমাম কত? 100 ডিগ্রি। কেলভিনের কত? 273, ম্যাক্সিমাম কত? 373। তার মানে কি প্রশ্নে হয় এটা দেওয়া থাকবে না এটা দেওয়া থাকবে? দেখো কোনটা দেওয়া আছে। 37 ডিগ্রি সেন্টিগ্রেড না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন, অপশন নাম্বার বি। চলো নেক্সট কোশ্চেন। কোন তাপমাত্রায় জল কঠিন ও তরলের মতো ব্যবহার করবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু আগেই বললাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? কোথায় যেন বললাম, দেখি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে সলিড প্লাস লিকুইড দুটোর মতোই ব্যবহার করবে।
আর 100 ডিগ্রিতে কী হবে, লিকুইড প্লাস ভেপার, মানে তরল আর বাষ্প দুটোর মধ্যে ব্যবহার করবে। তো এটা হয়ে গেল। নেক্সট, বরফের গলনাঙ্ক কত? বরফের 273 কেলভিন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন। একটু আগেই বললাম। কেলভিন স্কেল থেকে সেলসিয়াস, কেলভিন থেকে সেলসিয়াস যদি করতে হয় -273 করতে হয়। দেখো আরআরবি চেইতে ডাইরেক্ট এই প্রশ্নটা এসছে, 273 বিয়োগ করতে হবে। অপশন নাম্বার এ। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের কণা এবং একই তাপমাত্রায়, মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই বরফের কণার চেয়ে কি বলছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের কণা একই তাপমাত্রায় বরফের কণার চেয়ে বেশি শক্তি কেন? আচ্ছা দেখো, 0, 100, 100+। দেখো এই জায়গাটায় কি থাকবে, কঠিন। এখানে কি থাকবে, তরল, আর এখানে কি থাকবে, গ্যাস, মানে বাষ্প হয়ে যাবে গ্যাস। তো দেখো এখানে কি থাকছে, বরফ, এখানে থাকছে কি জল, মানে লিকুইড অবস্থায়, আর এখানে কি হচ্ছে, বাষ্প। ঠিক আছে, দেখো কি বলেছে, যে যখন, মানে বলছে বরফ জলের থেকে বেশি শক্তিশালী কেন, প্রশ্নটা আমাকে, মানে আলটিমেট প্রশ্নটা আমাকে এটাই জানতে চাইছে। বলছে বরফ জলের থেকে বেশি শক্তি কেন। দেখো কেন, 0 ডিগ্রি হচ্ছে এমন একটা টেম্পারেচার যেখানে একটু যদি টেম্পারেচার বাড়ে তাহলে সেটা তরলে পরিণত হয়ে যাবে, আর একটু যদি কমে তাহলে কি হয়ে যাবে, সেটা বরফে পরিণত হয়ে যাবে। তার মানে কি, বরফ থেকে জলে কখন পরিবর্তন হবে, যখন সেটাকে তাপ দেওয়া হবে, যখন বরফ কি হবে, তাপকে গ্রহণ করবে, বরফ যখন তাপ গ্রহণ করবে তখনই সেটা জলে পরিণত হবে। এবার দেখো, যদি আমরা যদি তিনটাকে আলাদা আলাদা অবস্থায় রাখি, মানে এইটা কঠিন, তরল, গ্যাসীয় আছে, তো তিনটারই একটা নির্দিষ্ট শক্তি আছে, এরও একটা এনার্জি আছে, এরও একটা এনার্জি আছে, এরও একটা এনার্জি আছে। আমি ধরে নিলাম তিনজনের এনার্জি এক সমান। ঠিক আছে, এবার তিনজনের এনার্জি যদি এক সমান হয়, এবার যখন এনার্জি এক সমান আছে, এবার তারপরে কি হচ্ছে, বরফ কি করছে, তাপ গ্রহণ করছে। তাপ কি, তাপও তো একটা শক্তি, হিট এনার্জি। যখন গরম, মানে শক্তি গ্রহণ করছে, তখন কি জলের থেকে একটু হলেও তো তাপের শক্তি বাড়বে, তাই না? তার মানে কি, বরফ যখন তাপ গ্রহণ করছে তখন জলের থেকে বেশি শক্তি হয়ে যাচ্ছে। আর এটা কখন করছে, যখন 0 ডিগ্রি তাপমাত্রায় থাকছে। কারণ 0 ডিগ্রি থেকে তাপমাত্রায় যখন থাকবে, যদি ধরো -1-এ থাকতো, তখন তাপ যদি গ্রহণও করতো, তাও তো 0 ডিগ্রি আসতে একটা সময় হবে। কিন্তু এখানে কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি বরফটাকে যদি একটুও তাপ দেওয়া হয়, মানে একটু তাপ যদি গ্রহণ করে, তাহলে সেটা জলে পরিণত হয়ে যাবে। কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড এমন একটা অবস্থা যেখানে কি কঠিন আর তরল দুটো অবস্থায় থাকা যায়, একটু আগে তোমাদেরকে বললাম। আর 100 ডিগ্রি এমন একটা, মানে টেম্পারেচার যেখানে তরল আর বাষ্প একসাথে থাকে, একসাথে হতে পারে। তো কি হলো, তার মানে কি, যে বরফ যেহেতু তাপ গ্রহণ করছে, সেই জন্য কি বরফের মানে শক্তি জলের থেকে একটু হলেও বেশি পেয়ে যাচ্ছে। তাই জন্য বরফের শক্তিকে আমরা ধরে নিচ্ছি যে বরফের শক্তি বেশি। কারণ কি, কারণ বরফের তাপ গ্রহণ করার ক্ষমতা থাকছে, আর তাপ যদি গ্রহণ করার ক্ষমতা থাকে, তার শক্তি অটোমেটিক বেড়ে যাবে। এবার চলে আসো প্রশ্নে। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের কণা একই তাপমাত্রায় বরফের কণার চেয়ে বেশি শক্তিধর হয় কেন? কারণ বরফ থেকে জলে রূপান্তরের প্রক্রিয়া চলাকালীন জল এতে শক্তি শোষণ করে না, জল শক্তি শোষণ করে না, শক্তি শোষণ করে কে, বরফ। দ্বিতীয় কি বলছে, কারণ বরফ থেকে জলীয় বাষ্প হয় না, সবসময় জল থেকে জলীয় বাষ্প হয়। জল, বরফ, তারপর বাষ্প। বরফ থেকে ডিরেক্ট তো বাষ্প হতে পারছে না, না, এটাও হবে না। কারণ বরফ থেকে তরল
জলে রূপান্তরের প্রক্রিয়া চলাকালীন জল এতে সমস্ত শক্তি বিকিরণ করে না। জল তো কোনো শক্তি বিকিরণ করছিল কি? দেখো, জল কি কোনো শক্তি বিকিরণ করে? জলের কোনো কাজই ছিল না, যা হচ্ছিল বরফের উপর দিয়ে। তার মানে কি এটাও হবে না। 4 নম্বর, কারণ বরফ থেকে তরল জলে কারণ বরফ থেকে তরল জলে রূপান্তরের প্রক্রিয়া চলাকালীন বরফের কণাগুলি তাপ শক্তি শোষণ করে। হ্যাঁ, তাপ শক্তি শোষণ করছিল, তাপ গ্রহণ করছিল, সেই জন্য এটাকে আমরা শক্তি হওয়ার বেশি মনে করি, যেটা এখানে জিজ্ঞেস করছে। কত এসেছে দেখো, 2018 প্রশ্ন। ঠিক আছে, কনসেপ্ট মানে কনসেপ্ট তোমার যদি মানে শক্ত থাকে তো এইসব প্রশ্ন কোনো ব্যাপার না করা। চলো নেক্সট কোশ্চেন। বলছে উলের জামা কাপড় পরলে শরীর গরম থাকে কেন? কারণ কুপরিবাহী। সুপরিবাহী হলে কি হতো? সুপরিবাহী হলে আদান প্রদান চলতো, ঠান্ডাও আসতো গরমও চলতো, তো ঠান্ডা গরম মিশে কি হতো? মিশ্রণ তৈরি হয়ে যেত, যেটা আমরা আগে জিজ্ঞেস করবো, তাপের মিশ্রণ। তো সেখানে না কি বরফের না ঠান্ডা থাকে না গরম থাকে, মানে যেটা একটা টেম্পারেচার তার ওই ঠান্ডা থাকে, তার থেকে একটু গরম হয়, গরম থাকলে তার থেকে একটু ঠান্ডা হয়। তাই এটা নয় উল শরীরের তাপমাত্রা বা শরীরের তাপমাত্রা বাড়ানো উলের কোনো কাজ নাই। উল শরীরের তাপমাত্রা কমায় সেটাও না। আর সুপরিবাহী হলে তো কিন্তু পাস করে দিত। ওই জন্য তো দেখো এই যখন দেখো মেনলি হচ্ছে কি, শীতকালে যে আমরা গরম জামা কাপড় পরি তার মেন কারণ হচ্ছে যে আমরা শরীরের তাপমাত্রাকে গরম জামা কাপড় বাইরে বের হতে দেয় না। বাইরে বের হতে কেন দেয় না? কারণ তাপ উল যেটা আমরা পরি জামা কাপড়, তার তাপ সেটা কি তাপের কুপরিবাহী, মানে পরিবহন করতে পারে না, ওই জন্যই আমরা একে কুপরিবাহী বলি। ঠিক আছে, বলছি কি নিচে বিবৃতি এ কারণ হচ্ছে আর। আচ্ছা, রেল লাইনের পাতের মধ্যে একটি ছোট ফাঁক রাখা হয়। ঠিক আছে, রাখা হয় কারণ কি গ্রীষ্মকালে লোহা পেরে যায়। ঠিক আছে, গ্রীষ্মকালে লোহা পেরে যায় সেই জন্য ফাঁক রাখা হয়। এ সত্য আর মিথ্যা না, আরও সত্য। আর সত্য, এ ভুল না। এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, এটা ঠিক। দেখো গ্রীষ্মকালে লোহা যে একটা এই চ্যাপ্টারে তোমরা পড়ে হবা তাপীয় প্রসার, পড়েছ হয়তো, তাপীয় প্রসার, থার্মাল এক্সটেনশন। তাপীয় প্রসারে আমরা তিনটে পড়েছিলাম, একটা রেখীয় প্রসার, একটা ক্ষেত্রীয় প্রসার, একটা আয়তন প্রসার। রেখীয় প্রসারে কি হয়? যখন কোনো দৈর্ঘ্যে পরিবর্তন হলে রেখীয় প্রসার। ক্ষেত্রীয় পরিবেশ কী হয়? দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুটোতে পরিবর্তন হয়। আর আয়তন প্রসারে কি হয়? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাতেই হয়। আর এগুলো কি হয়? একটা লোহার রডে হয়। রেখীয় প্রসার দৈর্ঘ্য কি হবে? লোহার রড হবে। লোহার রড যদি বলি আমরা, লোহার রড এক্সাম্পল হচ্ছে লোহার রড আর রেল। রেলের উপর দিয়ে ট্রেন চলে, মানে ট্রেন যেই লাইনটার উপর দিয়ে চলে তাকে আমরা রেল বলি। আর রেলের উপর দিয়ে ট্রেন চলে যে দুটোকে আমরা একসাথে বলি রেলগাড়ি। তার মানে কি রেল লাইনের পাতে ছোট ফাঁক রাখা হয় এই জন্যই, কারণ গ্রীষ্মকালে যখন যখন অত্যাধিক গরম পড়ে যায় তখন কি লেন্থ হচ্ছে এক্সটেনশন হয়, বাড়ে কমে। ঠিক আছে, ওই জন্য ফাঁক রাখা হয়। আর যে ফাঁকটা রাখা হয় সেই ফাঁকটাকে কী দ্বারা জোগাড় করা হয়? মানে যুক্ত করা হয় কী দিয়ে? ফিস প্লেট। মনে রাখবা, ফিস প্লেট। জিজ্ঞেস করে প্রশ্ন যে রেল লাইনের মাঝখানে যে ফাঁক থাকে সেই ফাঁকটাকে কিসের দ্বারা যুক্ত করা হয়? ঠিক আছে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম এ হচ্ছে ঠিক, এ আর দুটোই ঠিক, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। চলো আজকে লাস্ট কোশ্চেন। বলছে তাপের স্থানান্তর কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয়? হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়? হাইড্রোমিটার হচ্ছে তরলের ঘনত্ব। হাইড্রোমিটার দিয়ে কি মাপা হয়? তরলের ঘনত্ব। ম্যানোমিটার কি দিয়ে কি মাপা হয়? চাপ। ঘনত্ব মানে কি? ডেনসিটি, যা ডেনসিটি। চাপ কি? প্রেসার। ক্যালোরিমিটার কি? তাপ। গ্যালভানোমিটার কি? বিদ্যুতের উপস্থিতি। বিদ্যুতের উপস্থিতি। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? ক্যালোরিমিটার। ঠিক আছে, চলো এই ছিল তোমাদের আজকে প্রশ্ন। খুব হয়তো
25-26টা প্রশ্ন তোমাদেরকে করিয়েছি আজকে। তো এটা ছিল ফার্স্ট পার্ট। কালকে আমরা এর সেকেন্ড পার্ট করব। কালকে একটা ক্লাস নেব, দ্বিতীয় ক্লাসের মধ্যে তোমার যত মানে ওয়ান লাইনের কোশ্চেন আছে সেগুলো হয়ে যাবে। এরপরে আমরা একদিন নিউমেরিক্যালের কোশ্চেন করব, যদিও এর মধ্যে আমরা নিউমেরিক্যাল কিছু কিছু করলাম, যেমন এই সব যেগুলো নিউমেরিক্যাল এক লাইনে হয়ে গেল তাই না, হলে এটা কি c/5 = k - 273/5 এইভাবে তোমাদেরকে সলভ করতে হতো। তো ঠিক আছে, চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।